নমস্কার, সকলকে জানাই দ্য স্টোরি ভয়েড ইউটিউব চ্যানেলে স্বাগত। বিভিন্ন ভৌতিক আর অলৌকিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। আমাদের আজকের পরিবেশনা অভিক সাহার কলমে গ্রাম বাংলার ভূতের গল্প লাশ খেকো পিশাচিনী। এই বড় বাংলা ভাঙা বজরা সাইকেলটা আর চালানো যাচ্ছে না। একেবারে বল বিয়ারিং থেকে শুরু করে পুরো জিনিসটায় জং ধরে গেছে। রাখাল গোসাই তার ধুতিটা আরেকটু উপরের দিকে তুলে নেয়, তারপর আরেকটু জোরে জোরে চালাতে থাকে মেঠো পথ দিয়ে। কিছুক্ষণ আগে বেশ জোরে বৃষ্টি হয়ে গেছে, তার প্রমাণ হিসেবে কিছু কিছু জায়গায় জমে রয়েছে জল। জলের পরিমাণ এতটাই যেন মনে হচ্ছে এক একটা বড় বড় পুকুর কিছু দূর অন্তর তৈরি করা হয়েছে। আজকে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। মালতীর মা হয়তো এতক্ষণ খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আগে সে শুয়ে পড়তো না, খাবারও খেত না, কিন্তু এখন করে। কদিনই বা একটা মানুষ অপরের জন্য না খেয়ে দিয়ে না ঘুমিয়ে বসে বসে অপেক্ষা করবে? পকেটে যে বিড়ির প্যাকেটটা আছে সেটা হয়তো এখনো ভিজে যায়নি। সাইকেলটা থামিয়ে একটা বিড়ি বের করে নিজের ঠোঁটের ফাঁকে গুজে নেয় রাখাল। তারপর দেশলাইটা কয়েকবার ঘষে জ্বালিয়ে ধরিয়ে নেয় বিড়ি। বিড়ি মুখে করে ফের যাত্রা শুরু করে রাখাল। পথে এখন গাঢ় অন্ধকার বিরাজ করছে। ওর সাইকেলের মুখে একটা বাতি জ্বলছে মিটমিট করে, তারই আলোয় সে চলছে এতটা পথ। আরো জোরে জোরে সাইকেল চালাতে আরম্ভ করে রাখাল। আকাশটা আবার লাল হয়ে আসছে বলে মনে হচ্ছে, তার মানে আবারও বৃষ্টি হবে। না, এমনিতেই কাল রাতেও কাক ভেজা হয়ে বাড়িতে ফিরেছিল, এবার যদিও জ্বরে পড়ে তাহলে বাড়িতে হাঁড়ি চড়বে না যে। এসব নানা কথা ভাবতে ভাবতে চলছিল রাখাল। পকেটের ছোট নোকিয়া ফোনটা হঠাৎ করে বেজে উঠল। এমন সময় আবার কে ফোন করলো? বাড়ি থেকে নাকি? বিরক্ত হয়ে ফোনটা তুলে দেখলো, হ্যাঁ ঠিকই ধরেছে, মেয়ের ফোন। ফোনটা কানে ধরে বলল, হ্যাঁ বল। ওপার থেকে ভেসে এলো তার মেয়ের কণ্ঠ। বাবা, তুমি কোথায়? আজ এত দেরি হচ্ছে কেন? আরে বাবা, আজ একটু বেশি কাজ ছিল। আমি আসছি। তোরা খেয়ে দে, ঘুমিয়ে পড় গিয়ে। আমি আসছি খানিকক্ষণের মধ্যেই। আচ্ছা বাবা, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ রে মা, রাখ এবার। বলে নিজেই ফোনটা কেটে দিলেন তিনি। এই করোনার সময় মেয়েকে একটা ফোন কিনে দিয়েছিলেন মহাজনের থেকে ধার করে। তার আগে তো ওই একটা ফোন দিয়েই সব কাজকর্ম চালাতে হতো, আর এখন এই ফোন হয়ে ঘন ঘন বাড়ি থেকে ফোন আসা শুরু হয়েছে। জিনিসটা বেশ সমস্যার ঠেকে রাখালের কাছে। সামনেই বিভুবাবুর বাড়ির মস্ত দালান, আর তার পাশে অবস্থান করছে কবরস্থান। এই কবরস্থানের পাশ দিয়ে রাত্রিবেলা যেতে গেলে সকলেরই কেমন যেন গা ছমছম করে। রাখালেরও গা যে ভারী হয় না এমনটা নয়, তবে সে অতটা পাত্তা দেয় না বিষয়টিকে। সেখান দিয়ে যেতে যেতে হঠাৎ একটা কটমট শব্দ কানে আসে তার। এমনিতেই রাত বাড়ার কারণে এখানে চারদিকটা প্রচণ্ড নিঝুম। ঝিঝির ডাক অন্ধকারের গালিচা জুড়ে খেলা করে চলেছে এখন। লালাভ মেঘখানা আরো যেন চওড়া হচ্ছে আকাশের বুক জুড়ে। এবারে একটা কৌতূহল এলো রাখালের মনে। সে খানিকক্ষণ দাঁড়িয়ে পড়ল। আওয়াজটা এমন হচ্ছে যেন কেউ কিছু একটা ছিঁড়ছে, তারপর কটমট করে কিছু একটা চিবোচ্ছে। কিসের শব্দ ওটা? সাইকেলটা স্ট্যান্ড করে দিয়ে সেই আওয়াজটা লক্ষ্য করে এগোতে থাকে রাখাল। এই আওয়াজের উৎপত্তি স্থল হলো ওই কবরস্থান, কিন্তু এই রাতে তো কবরস্থান বন্ধ থাকবার কথা। তবে সাহসে ভর করে খানিকটা এগিয়ে গেল সে। হাতে শক্ত করে ধরা রয়েছে টর্চ লাইটটা। তারই মৃদু আলোয় সে দেখতে পাচ্ছে কবরস্থানের ভাঙা লোহার গেটের ভেতরের অংশ। গত সপ্তাহে রহিম চাচাকে কবর দেওয়ার সময় শেষবার এসেছিল রাখাল। এই গায়ে হিন্দু মুসলমান খুব সম্প্রীতির সঙ্গে ভালোবেসে বাস করে। একে অপরের পরবে নিমন্ত্রণ রক্ষা করা,
খাওয়ার বিতরণ করা এবং দুঃসময়ে পাশে দাঁড়ানো, সবটাই চলে অত্যন্ত সুষ্ঠুভাবে। রাখালের মনে হলো, আচ্ছা, এখানে কোনো বদমায়েশ লোক ঢুকে পড়লো না তো? কিন্তু কোনো বদমায়েশ লোক এভাবে রাত দুপুরে কবরস্থানে গিয়ে আওয়াজ করবে? ব্যাপারখানা দেখতে হচ্ছে তো। আলোটা হাতে করে সামনের দিকে আরো কিছু পথ এগিয়ে চলে রাখাল। মুখে লেগে আসে কয়েকটা মাকড়সার জাল। সেগুলোকে বিরক্তির সঙ্গে সরিয়ে দিয়ে একেবারে পিচ্ছিল পথে হাঁটতে থাকে সে। এক পা করে হাঁটতে হাঁটতেই পৌঁছে যায় রহিম চাচার কবরের সামনে। হ্যাঁ, এখানেই গত সপ্তাহে রহিম চাচাকে তার পরিবারের লোকেরা কবর দিয়েছিল। রাখাল এখন স্পষ্ট শুনতে পাচ্ছে আওয়াজটা তার একেবারে কাছে চলে এসেছে। টর্চের হালকা আলোয় এবার সে দেখল একটা নারী দেহ। ভয়ে সারা শরীরে একটা শিহরণ খেলে গেল তার। এমন অন্ধকারে কেউ কেন কবরস্থানে এসে ঘোরাফেরা করবে, তাও আবার রহিম চাচার কবরের সামনে? সাহসে ভর করে আরো কিছু পথ এগিয়ে গেল সে। সেখানে একটি মেয়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দু হাতে ভরে ভরে খাচ্ছে রহিম চাচার লাশ। রহিম চাচার লাশ থেকে ভক ভক করে পচা গন্ধ বেরোচ্ছে এখন। কিন্তু মেয়েটি অবলীলায় তার দেহের যে কটি হাড় এখনো শক্ত আছে সেগুলোকে কেমন সজনে ডাঁটার মতন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মেয়েটির মুখের দিকে তাকিয়ে পায়ের তলার মাটি যেন কাঁপতে থাকে রাখাল বাবুর। মেয়েটি এমন মনোযোগ দিয়ে খেয়ে যাচ্ছে রহিম বাবুকে যে তার কোনো হুঁশই নেই রাখাল গোসাই এখানে এসে উপস্থিত হয়েছে। সে তার লম্বা ঘন কালো চুল দুহাত দিয়ে বারংবার সরিয়ে দিচ্ছে পিছন দিকে, আর তারপর মন ভরে খেয়ে যাচ্ছে রহিম বাবুর পেটের নাড়ি ভুড়ি। বেশিক্ষণ এই দৃশ্য দেখার ক্ষমতা ছিল না রাখালের। প্রচন্ড ভয়ে খানিকক্ষণ জড় পদার্থের মতন স্থির হয়ে গিয়েছিল সে। একবার ভালো করে চেয়ে দেখল মেয়েটির দিকে। এই মুখটার সঙ্গে বেশ মিল পাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু কার মুখের সাথে মিল পাচ্ছে সে? এই পিশাচিনী কি এই গ্রামেই বাস করে, তাদেরই সঙ্গে? ভয়ের চোটে হাত থেকে টর্চটা পড়ে যায় তার। মাটিতে সেটা ধপ করে পড়তেই সেই লাশখোর পিশাচি ঘাড় তুলে তাকায় রাখালের দিকে। মাটিতে টর্চ এমনভাবে তেচড়া হয়ে পড়ে আছে যার ফলে তার আলো সরাসরি গিয়ে পড়ছে ওই কুৎসিত চেহারার শরীরটায়। মেয়েটির গোটা বুকে অসংখ্য হাতের ছাপ। তার গলার মধ্যিখানে একটা বড় আকারের গর্ত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। মেয়েটির চোখের মণিগুলি অবিকল মানুষের মতো, শুধু তাতে মানুষের কোনো লক্ষণ নেই। তাতে আছে অন্ধকারের গর্ভ থেকে উঠে আসা শয়তানের ছায়া। সেই বিভৎস নারী, সেই লাশ খাকি পিশাচি যেন চায় সবকিছু ভক্ষণ করতে। তার চোখে মুখে ফুটে ওঠে প্রাণের খিদে। আর সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না রাখাল বাবু। মাথা ঘুরিয়ে পড়ে যায় রহিম চাচার পচা গলা আধ খাওয়া দেহটির পাশে। পিশাচি একবার হামাগুড়ি দিয়ে এসে তার গন্ধ শুকে। না, এর প্রাণ এখনো আছে। সে রাখালের উপর তেমন একটা অভিপ্সা প্রদর্শন করে না। ধীরে ধীরে পুনরায় মনোযোগ বর্ষণ করতে থাকে রহিম চাচার উপর। অনেকদিন বাদে এত সুস্বাদু একটা পচা মরা খেতে পেয়েছে সে। আজকের এই ভোজনখানা অনেকটাই তৃপ্ত করেছে তাকে। খাওয়া যখন মোটামুটি প্রায় শেষের দিকে, তখন মেয়েটি এগিয়ে গেল রাখাল গোসাইয়ের দিকে। তার দেহের উপর বেশ লোলুপ দৃষ্টিতে এক মনে তাকিয়ে রইল। না, জ্যান্ত মানুষ সে খায় না। এখন একে মেরেও লাভ নেই, কারণ এক্ষুনি এমন একখানা বাসি ভোজের পর এই টাটকা মৃতদেহ তার স্বাদ নষ্ট করে দেবে। নিজের লাল টুকটুকে জিভখানায় একটা মোটা থুতু পাকিয়ে সেটা ফেলে দেয় রাখালের মুখের উপর। একটা কালচে বেগুনি রঙের থুতু এসে লাগে রাখালের মুখে। রাখাল এখনো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মাটিতে। হঠাৎ সেই পিশাচির মাথায় একটা বুদ্ধি এলো। সে রাখালের দেহটা ফেলে দিল রহিম চাচার গর্তে, আর তারপর সেখানে মাটি চাপা দিয়ে রাখলো এমন ভাবে যাতে কেউ টেরটি না পায়।
সবকিছু ঠিক যেন আগের মতন করে দিতে সক্ষম হলো সে। তারপর সেখান থেকে বিদায় নিয়ে মিলিয়ে গেল ওই বিভু বাবুর বাড়ির দালানের পিছনের অন্ধকারের মধ্যে। হঠাৎ ঝমঝমি বৃষ্টি নামলো আকাশ ভেঙে, আর রাখাল গোসাইয়ের সাক্ষ্য হিসেবে কেবল এই কবরস্থানে পড়ে থাকলো একটা জ্বলন্ত টর্চ লাইট, যা এখনো আলো দেখিয়ে ইশারা করে চলেছে তার কবরের দিকে। ঝুমার সঙ্গে বেশি ঝগড়া করতে পারে না বলরাম, বলা ভালো করতে চায় না। বেশি ঝগড়া হলেই ঝুমা এক পাশ ফিরে শুয়ে পড়বে। তখন অতৃপ্ত বলরাম নিজের হস্তশিল্পের নমুনা দেখিয়ে শেষকালে ঘুমিয়ে পড়বে। বলরাম ভালো মেশিন চালায়, কুটির শিল্প ব্যাপারটা ঠিক না বুঝলেও বেশ ভালোভাবেই সেটা করতে জানে। আশেপাশের সকলে বলরামের কাছে এসে শুধু আঁচল সরিয়ে দাঁড়িয়ে পড়ে, আর বলরাম তার তৃতীয় নেত্র দিয়ে একেবারে সঠিক মাপ নিয়ে বানিয়ে ফেলে জামা, ব্লাউজ, আরো কত কি। একবার যখন পাশের ঘরের পলাশের বউ অমনভাবে তার শাড়ির আঁচল সরিয়ে দাঁড়িয়েছিল বলরামের সামনে, আর বলরাম তার দৈব দৃষ্টি দিয়ে মেপে নিচ্ছিল মেয়েটির বুকের মাপ, ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একটা তাল পাতার চটি শূন্যে ভেসে এসে লাগে সেই মেয়েটির কপালে। তারপরের দৃশ্য আরো ভয়ানক। একেবারে ঝ্যাঁটা হাতে নিয়ে তার সম্পূর্ণ শাড়ি খুলে মারতে শুরু করে ঝুমা। তার বরের সামনে ওভাবে দাঁড়িয়ে থাকবেই হতচ্ছাড়ি মাগি। বলরামের তখন মুখটা অভিনব পন্থায় সেজে উঠেছিল। ভাজা মাছের অপর প্রান্ত না দেখার মতো বেকুব দৃষ্টিতে সে তাকিয়েছিল ঝুমার দিকে। একেবারে ভিজে বেড়াল ছানার ন্যায় সে লুকিয়ে পড়ে তার সেলাই মেশিনের অন্তরালে। তুমি শুধু আমারই মাপ নেবে, বলো নেবে তো? ভালোবাসার পর্ব চলাকালীন গভীর নিঃশ্বাস ফেলে কথাটি বলে ওঠে ঝুমা। বলরাম বেকুবের মতো তাকিয়ে থেকে বলে, তাহলে সংসার চলবে কেমনে? উফ, আমি কইলুম হাত দিয়ে শুধু আমারই মাপ নেবে, বুঝলে? আরে সে তো বটেই, অন্যের বউয়ের কি আর হাত দিয়ে মাপ নেওয়া যায়? ঝুমার কথা বলতেও চায় না, শুনতেও চায় না। অনেকটা হুকুমনামার মতন কথাটা বলে দিয়ে সে একটু শান্ত হতে চায়। তার একেবারেই ভালো লাগে না এভাবে গন্ডায় গন্ডায় মহিলা এসে লাইন দিয়ে দাঁড়াক তার স্বামীর সামনে। সব কটাকে একেবারে ফর্দ করে অভিশাপ করে ঝুমা। সব কটা মরবে, মরার পর ওগুলোকে একেবারে গরম তেলে ভাজা হবে নরকে। এসব নানান অবান্তর ভাবনা মাথায় আসে ঝুমার। বলরামের চুল ভর্তি বুকের ভিতর সে উষ্ণতা অনুভব করে। তার চোলাই খাওয়ার স্বভাবটা না থাকলে এরকম বর আর কার হতো কে জানে। বলরামের বিড়ি খাওয়া ঠোঁটে তখন নিজেকে সঁপে দেয় ঝুমা। তার কালো হয়ে আসা ঠোঁটে চুমু খেতে থাকে পরম তৃপ্তিতে, আর কালো হয়ে আসা ফুসফুসের উপর নিজের দেহটাকে রাখে। বলরাম ঝুমার নগ্ন পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। ধীরে ধীরে চাদর ভেসে যায় ওদের ভালোবাসার সাগরের ঢেউয়ে। উষ্ণ স্রোত ওঠে এই পলকা খাটের উপর। ঝলসানো চাঁদের মতো সোনালি উজ্জ্বল বুকজোড়া খামচে ধরে শিশু খাদ্য খেতে থাকে বলরাম। পৃথিবীর আবির্ভাবের সবচাইতে সুখকর স্বাদ আছে এতে। জীবনের সমস্ত সুখ ভোগ করার জন্য এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। ধীরে ধীরে ভালোবাসার জ্বরে পুড়তে থাকে ঝুমা। তার জ্বর নামানোর জন্য বলরাম নিজের সবটা উজাড় করে ঢেলে দেয় তার তরে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সে রাতের ভালোবাসার অধ্যায়ে দাঁড়িয়ে পড়ে। বলরাম বোঝে এই ঝুমা ছাড়া আর কেউ তাকে এই অবিশ্বাস্য রকমের ভালোবাসাটা দেবে না। তবুও যখন পাশের বাড়ির বউগুলি ওভাবে তার সামনে নিজেকে মেলে ধরে, তখন নিজের প্রথম রিপুকে কিছুতেই সামনে রাখতে পারে না বলরাম। ধীরে ধীরে বলরাম ঘুমিয়ে পড়ে ঝুমাকে সম্বল করে। ওদের ঘুমের প্রায় ঘন্টা দুয়েক বাদে হঠাৎ দরজায় প্রবল করাঘাতের শব্দে ঘুম ভাঙে। কেউ যেন দরজায় নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে পেটাচ্ছে। ভেতর থেকে ঘুম জড়ানো কণ্ঠে বলরাম বলল, এত রাতে আবার কে? এভাবে দরজা পেটাও কে? পাশ থেকে ঝুমাও আতঙ্কিত কণ্ঠে বলরামকে উঠে ব্যাপারটা দেখতে অনুরোধ করে।
কোমরে গামছা গুজে বৃষ্টি মাথায় ছাতা ধরে বেরিয়ে পড়ে বলরাম। তার হাতে জ্বলছে একটা নিভু নিভু লো ব্যাটারির টর্চ। সাইকেলে উঠে বসে সে। আশপাশ থেকে আরও বেশ কয়েকজন এসেছে। বলরামের পেছনে ক্যারিয়ারে বসে পড়ে ওপারের বিমল খুড়ো। তারপর ওরা সদল বলে খুঁজতে বেরোয় রাখাল গোসাইয়ের উদ্দেশ্যে। ঘরে ঝুমার সঙ্গে থেকে যায় রাখালের মেয়ে বউ। রাখালের বউ নন্দা আর মেয়ে মালতীর কান্না বন্ধ করার কোনো উপায় দেখতে পায় না ঝুমা। তারা কেবলই কেঁদে চলেছে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে। মেয়ে মালতী ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে, বাবা তো কাজ থেকে ফিরতে এখন দেরি করে, আমি সেই জন্য ফোনও করেছিলাম, ধরলো। ঝুমা উৎকণ্ঠিত হয়ে বলে, বললো যে খানিকক্ষণের মধ্যেই এসে পড়বে। মাকে আর আমাকে খেয়ে নিয়ে শুয়ে পড়তে বললো, কিন্তু তারপর এতগুলো সময় পেরিয়ে গেল। বলতে বলতে আবার সজোরে কেঁদে ওঠে মালতী। অপরদিকে বলরাম এবং বাকি গ্রামবাসীরা হাতে হ্যারিকেন, টর্চ লাইট যে যা পেরেছে নিয়ে চলে এসেছে। এখন রাখাল যেখানে কাজ করত সেই পথেই চলেছে ওরা। পথেই যদি কোনো হদিশ মেলে তাহলে। এই তো রাখালের সাইকেল রে বলরাম। চিৎকার করে ওঠে বিমল খুড়ো। সকলে ভালো করে দেখে বিভুবাবুর বাড়ির দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে রাখালের সাইকেল। বিমল খুড়ো একটা ঠুনকো গর্ব করে বলে, আরে আমার স্পষ্ট মনে আছে রে, এটাই ওর সাইকেল ছিল। আহ, থামো না, তোমায় কি আর জিগালাম? এতবার বলার কিছু নেই, বুঝছি আমি। কথাটা বিরক্ত ভরেই বলে বলরাম। আলো জেলে ওরা এগিয়ে যায় সেদিকে। বৃষ্টি এখন খানিকটা ধরেছে। কাদা প্যাচপ্যাচে রাস্তাটা দিয়ে হাঁটতে মৃদু অসুবিধা হয় বটে, তবুও মাটিতে একটু আলো ফেলে সাবধানে হাঁটলে পড়ে গিয়ে কাদা মাখামাখি হতে হয় না। ওরা সকলে ডাকলো। আশেপাশে কোনো উত্তর না পেয়ে ওরা এগিয়ে গেল বিধুবাবুর বাড়ির দিকে। ওদের তুমুল হাঁকডাক শুনে বাড়ি থেকে আধ ঘুম অবস্থায় বেরিয়ে আসেন বিধুবাবু। কি ব্যাপার, কি রাজবীরেতে এরকম হাঁক ডাক কিসের? বলরাম এবং অন্যান্যরা মিলে সমস্ত ব্যাপারটা খুলে বলে। তাদের কথা যে মিথ্যে নয় তার সাক্ষ্য দিচ্ছে দেওয়ালে হেলান দেওয়া রাখালের সাইকেলটা। বিভুবাবু একসময় শহরের পুলিশ ছিলেন, এখন রিটায়ার করে গ্রামের বাড়িতেই থাকেন। তিনি অকুতোভয় কণ্ঠে বলে উঠলেন, চলো তাহলে সবাই, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। বিমল খুড়ো ভয়ার্ত কণ্ঠে বললেন, কোন দিকে যাব? কোথায় আবার যাবে? কবরস্থানের দিকে। একখানা বড় ঢোক গেলেন খুড়ো। তারপর সকলে মিলে এগিয়ে যেতে থাকলো ওই কবরস্থানের ভেতরে। শ্যাওলা জমা পথে ওদের পদশব্দ খুব একটা ভালো করে পাওয়া যাচ্ছিল না। তার উপরে বিধুবাবুর কথায় সকলে মৃদু চালে এগিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে প্রায় প্রত্যেকটা জায়গায় তারা টর্চের আলো ফেলছে বটে, তবে দরকারি কিছুই খুঁজে পেল না। হঠাৎ মোহাম্মদ চিৎকার করে বলল, এইদিকে আসুন, এইদিকে একটা পায়ের ছাপ। সকলে সঙ্গে সঙ্গে দৌড়ে গেল মোহাম্মদের আওয়াজ লক্ষ্য করে। পিচ্ছিল রাস্তায় কোনো মতে নিজেদের লুঙ্গি ধুতি সামলে যতটা দৌড়ানো যায় আর কি। চারিদিকে ঝিঝির শোরগোল অন্ধকারের নিস্তব্ধতা ভঙ্গ করে। কোথায় কোথায় বলে উঠল বলরাম। এই তো দেখো না। বিভুবাবু বললেন, এই বৃষ্টিকালের এই একটাই সুবিধে, পায়ের ছাপ মিলেছে। চলো দেখি এটা লক্ষ্য করে। বলে সকলে বিভুবাবুর পিছন পেছন চলতে লাগলো পায়ের ছাপ লক্ষ্য করে। বিভুবাবু এগোতে এগোতে হঠাৎ দেখতে পেলেন একটা কবরের সামনে একেবারে নিভু নিভু হয়ে আসা বৈদ্যুতিক আলো জ্বলছে। টর্চের আলো কি? একটু তাড়াহুড়ো করে এগোতে থাকেন উনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একটা মাঝারি সাইজের টর্চ প্রায় নিভে এসেছে। তবুও মুমূর্ষু রুগীর মতন সে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে ওই কবরের দিকে উদ্দেশ্য করে। না, স্বপ্নে তো আর কোনো পায়ের ছাপ নেই। এই দেখো দেখো, এখানে বেশ ধস্তাধস্তির চিহ্ন আছে।
বললেন বিভুবাবু। বাকি সকলে মাটির দিকে তাকিয়ে দেখল কেমন যেন বিক্ষিপ্তভাবে মাটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মোহাম্মদ বলল, এটা তো রহিম চাচার কবর গো, গেল সপ্তাহে এলাম না। সকলের মধ্যে একটা রব উঠল। থামো সকলে। একটু গম্ভীরভাবে বলে উঠলেন বিভুবাবু। এই কবরের সামনে এসে কোথায় উদাও হয়ে গেল রাখাল? ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না। বলরাম নিজে মাটির দিকে ভালো করে দেখল, চারিদিকে ভিজে রয়েছে, তবে কবরের কোনো পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে হঠাৎ করে এই কবরের সামনে এসে উধাও হয়ে গেল কি করে রাখাল গোসাই? এমনটাও আবার হয় নাকি? কথাটা ভাবতে ভাবতেই ওরা সকলে মিলে আলাদা আলাদা হয়ে চারিদিকে তল্লাশি চালাতে লাগলো। না, কিছুই পাওয়া গেল না। এদিকে সকলের চোখে ঘুম লেগে আসছে। পূব দিকের আকাশও অনেকটাই ফর্সা হয়ে এসেছে। বিমল খুড়ো বলল, এখন আর কি করা যাবে? মোহাম্মদ বলল, আচ্ছা, রাখাল গোসাই অন্য কোথাও যাননি তো? আরে না না, তাহলে কি সাইকেল এখানে রেখে যাবে নাকি? কবরস্থানে পায়ের ছাপ তো মিলল, শুধু লোকটাই মিলল না। ঠোঁট টিপে টিপে বলেন বিভুবাবু। আপাতত সবাই তো যার বাড়ির দিকে চলো, এখন আর খুঁজে কোনো লাভ নেই। আজ একটু জিরিয়ে নেই, আমরা থানায় যাব, সেখানে গিয়ে সবটা হবে। যেহেতু আমার বাড়ির সামনে এটা হয়েছে, তাই আমার এই দায়িত্বটা নিতেই হবে। চলো। বলরাম উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞাসা করে, আচ্ছা, তাহলে রাখাল বাবুর মেয়ে বউকে কি জবাব দেব? তারা তো আমাদের মুখ চেয়ে বসে আছে। যা দেখেছো তাই জবাব দেবে, আর কি কিছু আছে জবাব দেওয়ার মতো? বলরাম মাথা নিচু করে। সকলে আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যায় কবরস্থান থেকে। তবুও তাদের মধ্যে কেউ কেউ পিছন দিকে ফিরে একটু দেখার চেষ্টা করে, যদি কোথাও থেকে উকি মারে রাখাল গোসাই। বাড়ি ফিরতেই এক ঝাঁক প্রশ্নের সম্মুখীন হতে হয় বলরামকে। তবুও মালতীর মায়ের প্রশ্নবাণে কোনো মতে উতরে যায় বলরাম। বিভুবাবুর প্রতি গ্রামের সকলের একটা ভরসা আছে, তাই নন্দা একটু শান্ত হয়। এই গ্রামে ছেলেবেলা থেকেই বেড়ে উঠেছিল রাখাল। এক রাতের মধ্যে এভাবে কোথায় বা ফেরার হয়ে যাবে? নির্ঘাত কোথাও না কোথাও আছে। নন্দা ভেবে রেখেছে ফিরে এলে পাক্কা 1 হপ্তাহ কথা বলবে না সে রাখালের সাথে। বউ মেয়ে এদিকে হেদিয়ে মরবে আর উনি ভোজবাজির মতো উধাও হয়ে যাবে, এমনটা তো হতে পারে না। কিন্তু কবরস্থান কেন? কবরস্থানের মধ্যে শেষ দেখা গেছে তাকে। এই কথাটা ভেবেই মনে একটা কু ডাক দেয় তার। ভোরবেলা মোরগের ডাক শুনে ঘুম ভাঙার বদলে এখন ঘুমোতে যাচ্ছে বলরাম। আবার কয়েক ঘন্টা বাদেই ঘুম থেকে উঠে পড়তে হবে। মনটা একেবারেই ভালো লাগছে না তার। রাখাল গোসাই খুব ভালো লোক ছিল, বলরামের থেকে বেশ বড় হলেও একেবারে বন্ধুর মতোই ব্যবহার করেছে বরাবর। এমন ভালো মানুষটা হঠাৎ করে যে কি থেকে কি হয়ে গেল। মনে মনে কবরস্থানের চিত্রটা একবার সাজিয়ে নিয়ে নিজেই অঙ্ক কষতে থাকে সে। রাতের অন্ধকার, কবরস্থান, সাইকেল বাইরে রেখে ভেতরে প্রবেশ করা, একটা নির্দিষ্ট কবরের সামনে পড়ে থাকা টর্চ, আর তারপর একেবারে উধাও। কি গো, ওঠো! আর কত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবে? ওঠো! এক প্রকার জোরদার ধাক্কা দিয়ে বলরামকে ঘুম থেকে তুলে দেয় ঝুমা। বলরাম তখন স্বপ্নে 2 বাড়ি সামনের ওই বিধানবাবুর স্ত্রীর ব্লাউজের মাপ নিচ্ছিল। তারপর কত সুন্দরভাবে নিজের মেশিন চালিয়ে তৈরি করে দিচ্ছিল লাল রঙের ব্লাউজ। কিন্তু বাদ সাধলো এই বউটা। একেবারে ভালো সময়েই ডেকে ঘুমটা ভাঙিয়ে দিতে হলো। কি হয়েছে কি? ঘুম কাতর কণ্ঠে বলে বলরাম। বলি, কটা বাজে সে খেয়াল আছে? ওঠো ওঠো, জলদি ওঠো! বাইরে বিমল খুড়ো আর মোহাম্মদ দাঁড়িয়ে আছে। কোথায় যাবে নাকি তোমরা? বিভুবাবুর কথাটা মনে পড়ে যায় বলরামের। শিরদাঁড়া টান টান করে বসে পড়ে। চাদর সরিয়ে বিছানা থেকে নেমে দাঁতন করতে যায়, কিন্তু তার আগেই তার জামা টেনে ধরে ঝুমা। ফিসফিস করে তার কানের সামনে বলে, গত মাসে যে বাড়িতে না জানিয়ে রাখালদা ধার নিয়েছিল 1000 টাকা, সেটার কি হবে? বলরাম ভুলে গিয়েছিল কোনো টাকা পয়সার কথা। সে বিস্মিত হয়ে বলে,
মানে? মানে মানে আবার কি? শোনো, যদি ওই লোক সত্যি সত্যি উধাও হয়ে যায় তাহলে কিন্তু 1000 টাকাটাও মার যাবে। আমি কিন্তু তখন নন্দাদিকে বলবো টাকার জন্যে। বলরাম বুঝতেও পারে না ওর ডান হাতটা উঠে এসেছে ঝুমার বাঁ গাল লক্ষ্য করে। কোনো মতে নিজেকে শেষ মুহূর্তে সে থামিয়ে নিয়ে বলে, লজ্জা করে না এমন কথা বলতে? একটা বেহায়া মেয়ে ছেলে, লোকটা বেঁচে আছে না মরে গেছে সেই খবর নেই, কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনি এখন 1000 টাকা মারাতে এসেছে। ঝুমা কেঁদে ফেলে বলরামের ধমকে। কাঁদো কাঁদো গলায় বলে, সবার বেলায় হাত খুলে দেয়, আর আবার একটা গয়না গড়িয়ে দেওয়ার বেলায় যত কিপটেমি। কথাটা মোটেও জোর গলায় বলার সাহস নেই তার। বললেই বলরামের থেকে সকাল সকাল ভালোবাসার বদলে থাপ্পড় খেয়ে যাবে সে। ওর হাতটা প্রচণ্ড শক্ত। এর আগে যে কবার গালে বসেছিল গাল ফুলে গিয়েছিল ঝুমার। কি দরকার একটা বাইরের লোকের জন্য সকাল সকাল গাল লাল করে ফুলিয়ে বসে থাকতে। এই যে বলরাম, চলো শিগগিরি, বিভু বাবুদের বাড়ির দিকে যেতে হবে তো। বললেন বিমল খুড়ো। হ্যাঁ চলুন, আপনি কি আমার পেছনেই বসবেন? বসতে দিলে তো ভালোই হয়। মোহাম্মদের কেরিয়ারে বসলে মনে হয় ছাদের রেলিংয়ে বসেছি। এত সরু না রে তোর মোহাম্মদ। মোহাম্মদ ইয়ার্কি করে বলে, হ্যাঁ সেই, আর বলরামদার তো মোটা। এই মোহাম্মদ, আর কি না, শোন না, কালকের যে কাণ্ডটা হলো তার কোনো মাথা মুন্ডু খুঁজে পেলি তুই? মাথা মুন্ডু খুঁজে পেলে তো হয়েই যেত গো, কিন্তু ওই টর্চ আর সাইকেল ছাড়া। কথাটা পুরো শেষ করে না মোহাম্মদ। ধীরে ধীরে এক একজনের বাড়িতে গিয়ে তাদের ঘুমের 12টা বাজিয়ে থানার উদ্দেশ্যে চলতে লাগলো ওরা। থানায় পৌঁছে পুলিশ ইনচার্জ আব্দুল লতিফকে পেলেন তারা। আব্দুল লতিফের বেশ সুনাম আছে। আগে যেখানে কাজ করেছিলেন সেখান থেকে বেশ প্রশংসা কুড়িয়ে এখানে ট্রান্সফার হয়েছেন। আব্দুল বাবুর সঙ্গে মোটামুটি সকলেরই একটা ভালো সম্পর্ক রয়েছে। আব্দুল লতিফ ওদের এতজনকে একসঙ্গে দল বেঁধে আসতে দেখে একটু অবাক হলেন। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোনো গুরুতর সমস্যা বলে মনে হচ্ছে? বিভুবাবু নিজেই এগিয়ে গেলেন ওনার কাছে। বললেন, হ্যাঁ, ব্যাপারটা সেরকমই বলতে পারেন। আসলে গত রাতে ধীরে ধীরে উনি সবটা ব্যক্ত করলেন অফিসারকে। অফিসার আব্দুল বেশ মনোযোগ দিয়ে ভাবতে লাগলেন বিষয়টা। এমন একটা অদ্ভুত নিরুদ্দেশের খবর উনি আগে কখনো শোনেননি। আব্দুল লতিফ বিভুবাবুকে স্যার বলেই সম্বোধন করেন। বললেন, স্যার, আপনার কি মনে হয় আমাদের কি করা উচিত? আমাদের তো আপাতত এই অবস্থানে বেশ ভালোভাবে খোঁজাখুঁজি করা উচিত। কিন্তু আপনারা তো বললেন যে আপনারা খুঁজেছেন কাল যথেষ্ট হারে। না, সেরকম ঠিক খোঁজা নয়, একটু অন্যরকম। উপস্থিত সকলের মধ্যে একটা বিস্ময় খেলে গেল। বিভুবাবুর মাথায় ঠিক কি চলছে কে জানে। বলরাম বলল, আপনি যদি একটু খুলে বলেন। আমাদের কবর খুঁড়ে দেখতে হবে। আমার দৃঢ় বিশ্বাস ওই কবরগুলোর মধ্যেই কিছু একটা লুকিয়ে আছে। থানায় উপস্থিত সকলের মুখের অভিব্যক্তি বদলে গেল বিভুবাবুর এই কথা শুনে। অনেকে ভাবতে লাগলো, এই লোক বলে কি, পাগল টাগল বনে গেল নাকি। আব্দুল লতিফ বললেন, বিভুবাবু, এমনটা করা ঠিক হবে না। তাছাড়া অনেকের পরিবারের লোকেরা শান্তিতে ঘুমোচ্ছে ওই কবরের তলায়। গ্রামের লোকেরা কি এত সহজে আপনাকে এটা করতে দেবে? তারা সকলে মৃত, কঠিন হলেও এটাই সত্য। কিন্তু একটা জলজ্যান্ত মানুষকে যখন পাওয়া যাচ্ছে না, তখন এই কাজটা কি খুব একটা অনুচিত হবে অফিসার? দেখুন, আপনি শান্ত হন। আমি না হয় একবার দেখছি গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে। আপনি হয়তো ব্যাপারটা ঠিক বুঝছেন না লতিফ। লাস্ট ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছিল এই কবরে, তার সামনে আবার রাখালের ফেলে যাওয়া টর্চ। কবরস্থানের বাইরে ওর সাইকেল পড়েছিল। এরপর এভাবে একটা সংসারী লোক কোথায় পালিয়ে যাবে? দেখুন অফিসার, আমি বলছি শুনুন, ওই কবরের আড়ালে যদি একটা জ্যান্ত মানুষকে লুকিয়ে রাখা যায় তাহলে তার চেয়ে ভালো ক্রিমিনাল প্ল্যান আর একটাও কিন্তু হবে না। আমার দৃঢ় বিশ্বাস এই জিনিসটাকে অবলম্বন করেই কেউ কিছু একটা নির্ঘাত করেছে। না,
এটা কিছুতেই করা যাবে না। হঠাৎ একটা গম্ভীর গলা ভেসে এলো বাইরে থেকে। সকলে বাইরে একবার দৃষ্টি নিক্ষেপ করলো। বাইরে নাদিম দাঁড়িয়ে আছে। নাদিম হলো সম্পর্কে রহিম চাচার ছেলে। নাদিম গম্ভীর কণ্ঠে বলল, এমন ভাবে আমার বাবার কবর তো খুঁড়তে পারেন না আপনারা, সেই অধিকার আপনাদের আমরা দিচ্ছি না। বিভুবাবু উত্তেজিত হয়ে উঠলেন। আচ্ছা, তাই বুঝি? একটা জ্যান্ত মানুষ যদি ওর তলায় ঢুকে থাকে তাহলে? এই যে শুনুন, আপনাকে সম্মান করি বলে ভাববেন না আপনার সব বায়ানাক্কা আমরা সহ্য করে দেব। এমনকি আলফাল কথা কইছেন আপনি? হ্যাঁ, একটা লোক কবরে ঢুকে যাবে আর কেউ সেটা বুঝতে পারবে না, এমনটা হতে পারে? অন্তত কবর খোঁড়ার চিহ্ন তো থাকবে নাকি? হ্যাঁ, দেখো, আমি তোমায় কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। আব্দুল, আমার কথা শোনো, এইটাই কিন্তু একমাত্র পথ। বুড়োর মাথায় একেবারেই গেছে, সারাদিন ঘরে বসে বই পড়ে পড়ে একেবারে গেছে। কথাটা মুখ ফসকে জোরে জোরেই বলে ফেলল নাদিম। বিভুবাবু রক্তিম চোখে তাকালেন তার দিকে। আশেপাশের লোকেরা নাদিমকে ধরে আড়ালে সরিয়ে নিয়ে গেল। আব্দুল লতিফ বললেন, দেখুন বিভুবাবু, এই গ্রামের আপনি একজন সম্মানীয় ব্যক্তি। নিজের জায়গাটা আপনি কিন্তু হারিয়ে ফেলবেন এরকম একটা কাজ করে। আর আমিও একজন মুসলমান, আমি আপনাকে এমন একটা কাজ না করতেই সাজেশন দেব। বিভুবাবু সকলকে উপেক্ষা করে বেরিয়ে গেলেন থানা ছেড়ে। যাওয়ার সময় বলে গেলেন, তোমরা এরকম করলে রাখালকে কখনোই খুঁজে পাবে না, এটা মনে রেখো। সকলের কানে কথাটা কেমন যেন অভিশাপের মতো শোনালো। কিন্তু কি আর করা যাবে? বয়স্ক মানুষ, তার উপর বিদ্যাশিক্ষার একটা প্রভাব আছে। এসব আকাশকুসুম কল্পনা তাছাড়া করা যায় না। আর অন্যায় আবদার করলেই কি হলো নাকি? এভাবে হঠাৎ করে কবর খুঁড়তে শুরু করলে গায়ের মুসলিম সম্প্রদায় চটে যাবে। তখন হাজার চেষ্টা করলেও কেউ বিভুবাবুর সমাধিস্থ হওয়া আটকাতে পারবে না। সেদিন সারাটা বেলা কাটল রাখাল গোসাইয়ের সন্ধানে। পুলিশের দল একেবারে চারিদিক চষে ফেলল, কিন্তু খুঁজে পেল না রাখালের টিকিটাও। ওদিকে বাড়িতে এক ভয়ঙ্কর পরিস্থিতি। মোটামুটি রাখালের গলায় রজনীগন্ধার মালা চাপিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামবাসী। আর নন্দা মালতী অনবরত কেঁদে কেঁদে সাপমন্তর করছে। কাকে করছে কে জানে। মাঝে মাঝে শোনা যায় যারা যারা তাদের কাছ থেকে ধারের টাকা পেত তাদেরকেই গালিগালাজ করছে সে। বলরাম বাড়ি ফিরে ঝুমার কাছে পরাজিতের মতো মুখ করে বসে থাকে। আজ সারাদিন গায়ের মরদগুলো একত্রিত হয়ে এই রাখালের সন্ধানে বেরিয়েছে, তাই কাজবাজ কেউই খুব একটা করেনি। কথায় আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। গ্রামবাসীরা এই কথা একেবারে ছত্রে ছত্রে পালন করেছে। ঝুমা বলে, তুমি আর দুঃখ পেও না, কি আর করবে বলো, যতটুকু করার করেছো তো। বলরাম বলে, বিভুবাবু কবর খোঁড়ার পরামর্শ দিয়েছিলেন জানো? কি? কেন? ওই উনার ধারণা ওখানে নাকি রাখাল গোসাইকে পাওয়া যাবে। কে জানে, এমন বুদ্ধিমান একটা মানুষ এরকম কথা কেন বলল। এই শোনো, তোমার জন্য শুটকি এনেছি আসার সময়। ঝুমার চোখ দুটো জল জল করে উঠল এই কথাটা শুনে। বলরাম অত্যুক্তি করে বলে, আচ্ছা, কি সুখ পাও বলো তো এইসব ছাই পাশকে? ঘেন্না করে না? আমি তো আর মদ গিলি না, তবে ওটা আবার আমার ভাষায় ছাইপাস। বলরাম কিছু বলতে পারে না। ওর বউয়ের এই স্বভাবটা ওর একেবারে পছন্দ নয়। পারলে সারাদিন পান্তা খেয়ে থাকতে পারে একটা মানুষ, সেটা বউকে না দেখলে সে জানতেই পারতো না। মানে দিনে একবেলা খাওয়া ঠিক আছে, কিন্তু সারাদিন কে পান্তা খায়? বড্ড অবাক লাগে বলরামের। রাত তখন 11:15। হাতে একটা খবরের কাগজ নিয়ে বৃদ্ধ বিভুবাবু বসে আছেন ঘরের বারান্দায়। তবে উনার চোখ খবরের কাগজের দিকে নেই। চোখ দুটো দৃষ্টিবদ্ধভাবে স্থির হয়ে দেখে চলেছে কবরস্থানকে। উনি হয়তো রাত্রিবেলা শাবল নিয়ে ঘুরতে বেরোতে পারবেন না, তবে নিজের কেনা বাড়ি থেকে সেদিকে উনার তাকিয়ে থাকায় তো আর কেউ বাধা দিতে পারে না। মনে মনে উনি বললেন, দেখি এবার কে কিভাবে আটকায় আমায়। আজ এর একটা বিদ না করে আমি উঠছি না। ভদ্রলোক জেদ ধরে বসে রইলেন আর একটার পর একটা সিগারেট ফুঁকতে লাগলেন।
বাড়ির ভেতর থেকে মাঝে মধ্যে ছেলে বৌমা এসে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে গেছে বটে, তবে উনার অদম্য জেদের কাছে হেরে গিয়ে দুজনেই আর কেউ বয়স্ক মানুষটাকে ঘাঁটায়নি। মশা কামড়ে যাতে সব রক্ত শুষে না নেয় তাই একটা মশার ওষুধ লাগিয়ে দিয়ে গেছে বৌমা। দীর্ঘক্ষণ ওভাবে বসে থেকে এবার চোখে ঘুম চলে আসছিল উনার। যতই হোক বয়স হয়েছে, এই বয়সে বেশিক্ষণ জেগে থাকতে পারেন না উনি। ওদিকে বাড়ির সকলে ঘুমিয়েও পড়েছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কেবলমাত্র বাইরের বারান্দায় একটা ছোট্ট আলো জ্বালিয়ে উনি বসে আছেন। কি সুন্দর চুপচাপ প্রকৃতি! তাকে এভাবে নীরবতার সঙ্গে অনুভব করা হয়নি অনেক দিন। এমন সময় হঠাৎ করেই বিভুবাবুর কানে গেল খসখসে একটা আওয়াজ। এক টানা হয়ে যেতে লাগলো শব্দখানা। আজকে বৃষ্টি হয়নি, চারিদিক শুকনোই রয়েছে। বেশ কিছু শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলে ঠিক যেমনটা আওয়াজ হয় তেমনই আওয়াজ হচ্ছে। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলেন বিভুবাবু। নিজের সোনালি ফ্রেমের চশমাটা নাকের উপরে পরে বাইরের দিকে তাকালেন। এখান থেকে খুব স্পষ্ট না হলেও একটা হালকা দৃশ্য দেখা যায় বাইরের। কই, কিছু তো দেখা যাচ্ছে না, তবে একটা হালকা শব্দ ক্রমশ যেন পরিমাণ বাড়িয়েই চলেছে। কিসের শব্দ ওটা? এইবার খানিকক্ষণ পর এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে উনি দেখলেন একটা অদ্ভুত ধরনের প্রাণী যেন 4 পায়ে হেঁটে এগিয়ে আসছে কবরের দিকে। একটা মহিলা বলেই মনে হচ্ছে, চুলটা তো বেশ বড়। বিভুবাবু চুপটি করে দাঁড়িয়ে রইলেন বারান্দায় আর দেখতে লাগলেন কাণ্ড কারখানা। মেয়েটি ধীরে ধীরে রহিম চাচার কবরের জায়গায় গিয়ে তার কবর খুঁড়তে লাগলো 2 হাত দিয়ে। পিছন থেকেই বিভুবাবু বুঝতে পেরেছেন মেয়েটির দেহে একটা সুতোও নেই। এভাবে নগ্ন হয়ে কোন মেয়ে রাত্রির বেলা কবরস্থানে আসবে ভেবে পান না উনি। এবারে মনে হলো মেয়েটি কবর থেকে রহিম চাচাকে বের করে আনবে। সে এক মনে খুঁড়েই চলেছে, আর কোনো দিকে যেন তার হুঁশ নেই। বিভুবাবু নিজের বারান্দা থেকে একটা একটা ধাপ করে সিঁড়ি বেয়ে নেমে আসতে লাগলেন নিচের দিকে। তারপর দালানে এসে প্রবেশ করলেন। এখান থেকে একটা দেয়াল পেরোলে খুব সহজেই প্রবেশ করা যায় ওই কবরের কাছে, কিন্তু এই বয়সে দেয়াল টপকে যাওয়াটা তার পক্ষে দুঃসাধ্য একটা কাজ। তাই তিনি সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলেন মেয়েটির কাণ্ড। মেয়েটির কবর খোঁড়া শেষ হলে খিলখিল করে খানিক হেসে উঠল। তার সেই হাসির শব্দে নিজের নেমে আসা ঘুমটা কোথায় যেন উবে গেল ভদ্রলোকের। এ কাকে দেখছেন তিনি? এ তো রহিম নয়, এ তো গতকালের নিরুদ্দেশ হওয়া রাখাল। তাহলে তাহলে তার সন্দেহটাই ঠিক ছিল। ওই কবরের অন্তরালে চাপা পড়েছিল রাখাল। ভয়ে গলা শুকিয়ে এলো বিভুবাবুর। কোনো মতে নিজের ভয়টাকে নিয়ন্ত্রণে এনে বাকি অংশটুকু দেখতে লাগলেন তিনি। সেই পিশাচি এবার রাখালের মৃতদেহটাকে পরম যত্নে আদর করতে লাগলো। মৃতদেহটির জামা কাপড় ছিঁড়তে লাগলো সে। তারপর রাখালকেও সে নগ্ন করে ফেলল। এরপরের দৃশ্যটা অনুমান করে নিয়েছিলেন বিভুবাবু, এবং উনার অনুমান একেবারে যথাযথ। মেয়েটি হয়তো জামা কাপড় খেতে পছন্দ করে না, তাই একেবারে উলঙ্গ করে রাখালের দেহ খুবলে খুবলে খেতে লাগলো। রাখালের দেহ এখনো পচে যায়নি, তার ফলে তার শরীর ফুঁড়ে গল গল করে বেরিয়ে এলো রক্ত, আর তার সবটাই চিটে পুটে খেতে লাগলো পিশাচিনী রাজকীয় বেশে। হাপুস হুপুস শব্দে সে যখন রাখালকে খাচ্ছিল, তখন মাটির সঙ্গে একেবারে জড় পদার্থের মতো আটকে ছিল বিভুবাবুর পা। চোর বদমাইশদের উনি সায়স্তা করেছেন বটে, কিন্তু এই ভূত প্রেতের ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ তিনি। কি করবেন এই ভেবে ভেবে একটা চূড়ান্ত ভুল কাজ করে বসলেন উনি। পকেটে তার ছোট সাইজের কিপ্যাড ফোনটার টর্চ জেলে ধরলেন ওই পিশাচের দিকে। অমন অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে ওভাবে আলো জ্বলে উঠতেই খাওয়া থামিয়ে দিল ওই পিশাচ। ধীরে ধীরে সে পিছন দিকে নিজের ঘাড় ঘুরিয়ে তাকালো একবার। বিভুবাবুর হৃদয়টা যেন শুকিয়ে গেল নিমেষের মধ্যেই। নিজের হৃদকম্পন নিজেই অনুভব করতে পারছেন না উনি।
আদৌ সেটা বাজছে তো? প্রায় কান অবধি কাটা ওই পিশাচ এবার তার মুখটা আরো প্রসারিত করে হাসল। ফোনের যান্ত্রিক আলোয় বিভুবাবু দেখলেন তার মুখটা একেবারে মানুষের মতোই দেখতে একে, কিন্তু এই বিভৎস হা করা মুখটা দেখে ভদ্রলোকের লোম খাড়া হয়ে গেল। মেয়েটার মুখটা তার বেশ চেনা চেনা লাগছে বটে, কিন্তু এখন তাকে শনাক্ত করার মতো মানসিকতায় তিনি নেই। রাখালকে আধ খাওয়া অবস্থায় রেখে দিয়ে সে এগিয়ে আসছে বিভুবাবুর দিকে। বিভুবাবুর হাত থেকে ফোনটা পড়ে যায় মাটিতে। তিনি থর থর করে কাঁপতে কাঁপতে বলেন, কে তুমি? কে তুমি? কেন শেষ করলে ওকে? পিশাচ এবার হালকা হালকা করে অট্টহাসি হেসে উঠল, তারপর বলল, আমি কে সে জেনে তোমার কি হবে গো? তুমি কে সেটা তুমি জানো? বিভুবাবু পিশাচের এই ধাঁধা ঠিক ধরতে পারলেন না। স্থির দৃষ্টিতে চেয়ে থাকলেন তার জল জল দৃষ্টি লক্ষ্য করে। আরে চুপ করে আছো যে? তুমি কে তুমি নিজেই জানো না? তুমি তো আমার খাবার, আমার আগামীকালের খাবার। আমি এখন তোমায় খাবো না গো। টাটকা মাল খেয়ে মুখ গন্ধ করতে চাই না। বিভুবাবুর মাথার উপরে মনে হলো চক্রাকারে মৃত্যু ঘণ্টা বাজতে আরম্ভ করেছে। আসন্ন মৃত্যু কাছে এলে মানুষের মাথায় কত কিছুই না ঘোরে। উনার চোখের সামনে ভেসে উঠল ছোট্ট নাতিটার মুখ, ছেলের মুখ, বৌমার মুখ, স্ত্রীর মুখ, আরো কত কি। পিশাচ এবার উনার মাথাটা ধরে একটা বেলুনের মতো সেটা হাতের দুদিক দিয়ে চেপে ফাটিয়ে দিল। চারিদিকে রক্ত ঘিলু ছড়িয়ে পড়ল। উঠোনের পাশের একটা গাছে ছিটকে পড়ল তার অনেকটা অংশ। মৃত্যুর আগে একবার একটা আওয়াজও করতে পারলেন না দুর্দণ্ড প্রতাপ বিভুবাবু। পিশাচ তার দেহের বাকিটা অংশ তুলে নিয়ে ঘষতে ঘষতে এগিয়ে যেতে লাগলো কবরের দিকে। রাখালের দেহটা এখনো শেষ করা হয়নি তার। এর মধ্যেই আগামীকালের একটা বন্দোবস্ত যে করে রাখা গেছে এটাই রক্ষে। ওদিকে উঠোনের মধ্যে ভদ্রলোকের প্রমাণ স্বরূপ পড়ে থাকলো সদ্য চার্জ দেওয়া কিপ্যাড ফোনটা, যা থেকে নির্গত আলো অজান্তাই নির্দেশ করছে ওই কবর স্থানের দিকে। পরদিন সকালে সারা বাড়িতে একটা ধুমধুমার কাণ্ড দেখা গেল। ভোরবেলা উঠে ফুল তুলতে গিয়ে সর্বপ্রথম বৌমা উদ্ধার করলো বিভুবাবু ঘরে নেই। বাইরে বেরিয়ে এসে সে যখন দেখলো প্রায় হালকাভাবে জ্বলছে বিভুবাবুর ফোনের টর্চ, তখনই সে চিৎকার দিয়ে ঘরের সকলকে ডাকতে উদ্যত হলো। গাছের পাতায় রক্ত মাংসের ছোঁয়া দেখে তারা ভয় কাঁপতে লাগলো। চারিদিকে বাবার কোনো চিহ্ন নেই, কেবলমাত্র ওই ফোনটা ছাড়া। গ্রামের লোকে বেশ সকাল সকাল উঠে যায়, তাই খুব একটা সময় লাগলো না লোক জমতে। চারিদিক থেকে লোকজনের সঙ্গে পুলিশও এসে হাজির হলো যথাসময়। ঠিক বিভুবাবুর দালান থেকে তাকে ঘষে ঘষে নিয়ে যাওয়ার প্রমাণ দেখতে পেল পুলিশ। আব্দুল লতিফ একেবারে ভেঙে পড়লেন বিভুবাবুর সন্দেহের কথা ভেবে। লোকটা বুড়ো হলেও তাদের থেকে দুনিয়াটা বেশিই দেখেছে। ওনার মন্তব্য ওভাবে উড়িয়ে দেওয়াটা মোটেও উচিত হয়নি। আব্দুল লতিফ মোহাম্মদকে ডেকে বললেন, এই মোহাম্মদ, যাও তো নাদিমকে ডেকে নিয়ে এসো, ওর সঙ্গে কথা বলতে হবে। মোহাম্মদ সঙ্গে সঙ্গেই সাইকেলে চড়ে গেল নাদিমের বাড়ি। নাদিমও আর বেশি দেরি করেনি। সবটা শুনে মনের ভেতরে সংকোচ বোধ হচ্ছিল তারও। সালাম আলাইকুম স্যার, বলুন আমি কি করতে পারি? ওয়ালাইকুম আসসালাম নাদিম। দেখো নাদিম, আমি তোমার কাছে হয়তো একটা অন্যায় আবদার করছি, তবুও তুমি ভেবে দেখো এতে যদি কোনো রকম কোনো সুবিধে হয় তাহলে সেটা আমাদের সকলের পক্ষে মঙ্গল। এভাবে তো আর একের পর এক লোক হারিয়ে যেতে পারে না, তাই না? আপনি আমায় কি করতে বলছেন স্যার? কি আবদার আপনার? আমি তোমার বাবার এই কবর খুঁড়তে চাই। দেখো নাদিম, ভালো করে দেখতে পাবে বিভু বাবুকে টেনে টেনে নিয়ে যাওয়ার পরিষ্কার ছাপ এই কবরের সামনে এসেই শেষ হচ্ছে। তুমি কি বুঝতে পারছো আমার কথা? নাদিম চুপ করে রইল। একদিকে বিবেক বলে একটা জিনিস বারংবার তার বুকে আঘাত করছে, অপরদিকে বাবার কবরে শাবল চালানোর ব্যাপারে মনটাও খুঁতখুত করছে তার।
নাদিম, তুমি যদি চুপ থাকো তাহলে এতে তোমার মত আছে বলেই ধরে নেব। নাদিম চুপ থাকার সিদ্ধান্ত নিল। অফিসার এবার হাঁক দিলেন, এইখানটা খোঁড়ার ব্যবস্থা করো, আস্তে আস্তে খুঁড়বে, সাবধানে। আশেপাশে লোক জোগাড় হতে বেশি সময় লাগলো না। যে যার মতো হাতে অস্ত্র তুলে লেগে পড়ল। অপরদিকে গায়ের সকলে যাত্রাপালার ক্লাইম্যাক্স দেখার মতো আগ্রহ নিয়ে গোল হয়ে দাঁড়িয়ে দেখছে কবর খোঁড়ার দৃশ্য। সকলের আগ্রহ একেবারে বৃহস্পতিতে চড়েছে। ধীরে ধীরে খুঁড়তে খুঁড়তে হঠাৎ বেরিয়ে এলো একটা ভাঙা চশমার ফ্রেম। রহিম চাচা তো চশমা পরতো না। আরেকটু খুঁড়তেই দেখা গেল মাটি ভিজে আছে রক্তে। আরেকটু, তারপর আরেকটু, এইভাবে অল্প অল্প খুঁড়তে খুঁড়তে ওরা কেচোর বদলে যে কেউটে খুঁড়ে বার করলো তার অনুমান আব্দুল লতিফ ছাড়া কেউই করেনি। কিন্তু এ কি, বডিটার মাথা কোথায়? মুন্ডহীন দীর্ঘদেহী বিভুবাবু শায়িত রয়েছেন কবরের মধ্যে, আর তার মাথা যেখানে থাকার কথা সেই জায়গাটা কালচে রক্তে ভিজে রয়েছে। নাদিম অবাক হয়ে বলল, এটা কি করে হতে পারে? আমার বাবা। দাঁড়াও নাদিম, বললেন অফিসার আব্দুল। বাকি কবরগুলো এক এক করে খোঁড়া শুরু করো তো। এখন কারো পক্ষে আর অফিসারকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এক এক করে কবর খোঁড়া হতে লাগলো বটে, তবে সেই সবকটি কবরই পাওয়া গেল খালি অবস্থায়। কেবলমাত্র খুব পুরনো কবরগুলিতে পাওয়া গেল হাড়, অর্থাৎ সেগুলোতে কেউ হাত দেয়নি। অফিসার লতিফ ভাবতে লাগলেন ডেড বডি পাচারের কথা। কিন্তু তাহলে তো গতরাতে বিভুবাবুরও পাচার হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে অনেকগুলো প্রশ্ন তাদের সকলের মাথায় ঘোরাফেরা করতে লাগলো। বলরাম বলল, স্যার, তাহলে এখন কি করণীয়? আপাতত বিভুবাবুর বডিটা ময়না তদন্তে যাবে, তারপর সৎকারের ব্যবস্থা করা হবে। স্যার, আমি সেটা বলিনি। জানি বলরাম তুমি কি বলছো, সেই কথা আমিও ভাবছি, তাই তোমায় উত্তর দিতে পারছি না। জানি না বলরাম কি উত্তর দেব, তবে আশা করি আজ রাতে কিছু একটা আমরা পেতে পারি। স্যার, এটা কোনো ভূতের টুতের কাণ্ড নয় তো? আব্দুল লতিফ হাসেন, তারপর বলেন, ভূত প্রেত হলেও হতে পারে। অন্তত মানুষ এভাবে সব বডি ছেড়ে দিয়ে শুধু টাটকা বডিটা রেখে দিয়ে যাবে কেন? আচ্ছা স্যার, তাহলে কি রাখাল গোসাইয়ের মেয়ে বউকে? হ্যাঁ, ওনার মেয়ে বউকে জানাতে হবে যে দেহ না খুঁজে পাওয়া গেলেও আপাতত আমাদের সন্দেহ নিমৃত। আমরা যদিও পরীক্ষা করে দেখব আদৌ এখানে রাখালবাবু ছিলেন কিনা। স্যার, সেটা কি করে বুঝবেন? আব্দুল মৃদু হেসে বললেন, সেসব পদ্ধতি আছে, বিজ্ঞানের জিনিসে। বলরাম, তোমরা আপাতত বাড়ি যাও, আর আজ রাতে একটা অপারেশন হবে। তোমাদের মধ্যে কয়েকজনকে আমার দরকার। বেশি লোক জানিও না, তাতে কাজটাই হবে না। বলুন স্যার, কি করতে হবে, কখন করতে হবে? সব জানিয়ে দেব, শুধু আজকে দুপুরে একবার এসো আমার থানায়। নাও, এখন সবাই যাও, আমাদের কাজ করতে হবে। গ্রামবাসী একে একে বাড়ির দিকে পা বাড়ায়। অফিসার লতিফ তার টিম নিয়ে কাজ শুরু করেন। দুপুরে বলরাম, মোহাম্মদ, বিমল খুড়ো, নাদিম এবং ওদের পাড়ার আরও 4 জন মিলে যখন থানায় যায়, তখন আব্দুল লতিফ ওদের সবটা ব্যক্ত করেন। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস আজকে বিভুবাবুর দেহটা নিতে আসবে সেই ব্যক্তি। তাকে আসতেই হবে। আমার সন্দেহ কেবলমাত্র একটা জায়গাতেই, যদি নিয়ে যাওয়ার হয় তাহলে সব দেহ নিয়ে গিয়েও কেন বিভুবাবুর দেহটা তারা রেখে গেল? বিমল খুড়ো বলে, স্যার, কিছু না মনে করলে একটা কথা বলবো। বলুন। আমার মনে হয় এটা লাশ খাওয়া পিশাচি, বুঝলেন তো? তাই কবরস্থানে গিয়ে ও এসব করছে। তা আপনার লাশ খাকি পিশাচি বিভুবাবুকে খেলেন না কেন? পুলিশ বলে নাকি? না না, ওরা তো বাসি লাশ খায় না। আরে বুঝলেন না, যদি কালকে বিভুবাবুকে ও মাথা ফাটিয়ে গিয়ে মানে মাথা উড়িয়ে দিয়ে মেরে ফেলে, তাহলে তো ওর কাছে কাল বিভুবাবু কচি মরা, বাসি নয়। আব্দুল লতিফ এসবে পাত্তা না দিয়ে বলেন, তাহলে যেরকমটা আপনাদের বলা হয়েছে আপনারা ঠিক সেরকমটাই করবেন, ঠিক আছে?
হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, আমরা সবটা বুঝে গেছি। একবার আসতে দিন আজকে রাতটা, তারপর মানুষ হোক বা ভূত, ওর ভূত আমি ভাগিয়েই তবে ছাড়বো। শোনো, আজ রাতে আমি বাড়ি থাকবো না, বুঝলে? বেরোতে হবে। রাত্রিবেলা কাজ শেষে খেতে বসে কথাটা বউয়ের কাছে পারল বলরাম। ঝুমা বলল, মানে রাতে তো বাড়ি এই সেলাই মেশিন চালালি, আবার কোথায় যাবি? আসলে আজকে একবার কবরস্থানের ওখানে যেতে হবে। আজকে রাত্রিবেলা একটা কাজ আছে। কাজ? সেখানে আবার কি কাজ? আসলে আজ পুলিশ আর গ্রামবাসী মিলে ওই দেহচোরকে ধরা হবে, বুঝলে? নাও নাও, আমার একটু তরকারি দাও তো। ঝুমার মনটা কেমন খচখচ করে। সে তরকারি দিতে দিতে দুঃখী গলায় বলে, এসব করার কি কোনো দরকার ছিল বলো? কি বলো? এইভাবে গ্রামের লোক মারা যাচ্ছে আর তুমি এইসব বলছো? না মানে তোমাকেই যেতে হবে? আর কেউ গেলে হতো না? যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তবে? মেলা ফ্যাচ ফ্যাচ না করে খেতে দাও তো। ওই দেখেছো, তুমি আবার বাসি খাবার নিয়ে বসেছো কেন? টাটকা খাবার খেলে তোমার কি কিছু হয় বলো তো? কথাটা বলে খানিকক্ষণ খাওয়া থামিয়ে দিল বলরাম। বাসি খাবার টাটকা খাবারের তুলনাটা মনে করে কেমন যেন স্তম্ভিত হয়ে পড়ল সে। আজকে সকালে বিমল খুড়ো এরকমই একটা কিছু বলছিল না? কি হলো, চুপ মেরে গেলে যে? আরে দেখো, বাসির চেয়ে বেশি স্বাদ কি আর কিছুতে আছে? খাসির মাংস, পায়ে সবই তো বাসি জিনিসেই স্বাদ বেশি, তাই? আর কথা বাড়ায় না বলরাম, চুপচাপ বাকিটা খেয়ে উঠে যায়। রাত যত বাড়তে থাকে তত তার ভয় করতে থাকে। আজকে ঝুমার দিকে সে ঠিকভাবে তাকাতে পর্যন্ত পারছে না। একটু বাদেই শুয়ে কিভাবে ঝুমাকে আদর করবে সে? ঝুমার চোখের দিকে তাকালেই যদিও বুঝে যায় বলরামকে ভয় পাচ্ছে। কি গো, আসো, শোবে এসো। ডাক দিল ঝুমা। বাধ্য ছেলের মতো খাটে গিয়ে শুয়ে পড়ল বলরাম। চুপচাপ ঝুমার দিকে চোখ ফিরে শুয়ে পড়ল সে। ঝুমা বলল, ওরা আজকে কখন এটা করবে গো? স্যার বলেছিলেন 12টার পর। আমায় আর একটু বাদে ডাকতে আসবে বিমল খুড়ো। আচ্ছা বেশ, এখন আমায় একটু আদর করো। নিজের খুব চেনা পরিচিত মানুষটার সঙ্গে অপরিচিতের মতন ব্যবহার করতে ভালো লাগে না বলরামের। তবুও একটা ভালোবাসার মুখোশের আড়ালে আদতে বুকটা কেমন ভয় ভয় করছিল তার। এক্ষুনি যদি পিশাচ হয়ে গিয়ে তার বউ তাকে খেয়ে ফেলে। তোমায় খুব 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 ভালোবাসি বলরাম। এতটা ভালোবাসা আমি কাউকে দিতে পারিনি আজ অব্দি। না না, এই মেয়েটা আর যাই হোক পিশাচ নয় নিশ্চয়ই। বুকে জড়িয়ে ধরে তাকে বলরাম, কপালে চুমু দিয়ে বলে, তুমি ঘুমিয়ে থাকো, আমি এই যাব আর এই আসবো, বুঝেছ? বাইরে থেকে মৃদু মৃদু কণ্ঠস্বর শোনা যাচ্ছিল বিমল খুঁটোদের। বলরাম একখানা জামা গলিয়ে বেরিয়ে পড়ল ওদের সঙ্গে। সকলেই খুব উত্তেজনার সঙ্গে পৌঁছে গেল কবরস্থানে। অফিসার লতিফ যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই করেছে বলরাম ও অন্যান্যরা। একেবারে স্বল্প সংখ্যক লোক নিয়ে আজ তারা হাজির হয়েছে সেখানে। বিভুবাবুর দালানের দুপাশ দিয়ে জড়ো হয়ে আছে ওরা। যেহেতু বেশ অন্ধকার থাকে চারিদিকটা, তাই আজ সন্ধেবেলা কবরস্থান থেকে কিছু দূরে একটা আলোর ব্যবস্থা করেছে পুলিশ বিভাগ, যাতে এই দূর থেকেও সকলে কবরের দৃশ্য দেখতে পারে। লতিফ বললেন, শোনো বলরাম, আজকে আমরা ঢাল তরোয়াল তেমন একটা কিছুই আনিনি। তবে যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে তাকে কিন্তু আমরা ছেড়ে দেব না। নিশ্চয়ই স্যার, তবে যদি বিমল খুড়োর কথা ঠিক হয়। কিছুই আর উড়িয়ে দিতে পারি না, দেখা যাক। সকলে মিলে পাঁচিল থেকে 2 জোড়া চোখ বের করে তাকিয়ে থাকলো কবরের দিকে। 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রায় মাঝরাত পেরিয়ে গেল, কিন্তু এখনো কেউ এলো না। সকলে খুব মুষড়ে গেল। ব্যাপারটা কি হলো? তাহলে কি সে জেনে গেছে এখান থেকে দেহ উদ্ধার হয়ে গেছে? সকলের চোখের পাতা বেয়ে ঘুম নেমে এলো। রক্তবর্ণ চোখগুলো এবার একটু বিশ্রাম নিতে চায়। একটা প্রকাণ্ড হাই তুলে বিমল খুড়ো বলল,
আর কিছু হবে না বলেই মনে হয়। এটা বোকা বোকা হলো বটে, সে নির্ঘাত টের পেয়ে গেছে। লতিফ ভাবতে লাগলেন বিমল খুড়োর কথাটা। সত্যি একটা বড় বোকামির কাজ করে ফেলেছেন তিনি। হয়তো এই গ্রামের লোকের মধ্যেই লুকিয়ে রয়েছে সেই খুনি। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সকলে যে যার বাড়িতে ফিরে গেল। সারা রাত জেগে থাকার অনেকটা ধকল তাদের চোখের তলায় কালি ফেলেছে। বলরাম বিমল খুড়োকে তার বাসায় নামিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলো। কই গো, দৌড় খোলো। কি গো? দরজায় মৃদু মৃদু টোকা দিতে লাগে বলরাম। ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। নিশ্চয়ই বেশ নাক ফুলিয়ে ঘুমোচ্ছে ঝুমা। এবার দরজায় বেশ জোরে জোরে করাঘাত করতে শুরু করে বলরাম। কি গো, খোলো দরজাটা, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? তার গায়ের জোরে একা একা দরজা একটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। কি ব্যাপার? ঝুমা তো দৌড় না দিয়ে ঘুমিয়ে পড়েছে। কথাটা মনে মনে ভাবতে লাগে বলরাম। ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে। ঝুমা, ঝুমা, ঝুমা কই গেলে গো? এই ঝুমা! কোনো সাড়া আসে না। মশারির তলায় কেবল খালি বিছানা ছাড়া আর কিছুই নেই। বলরামের যেন কেমন পাগল পাগল লাগে। তার ঝুমা কই গেল? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে যায় বলরাম, কিন্তু খড়ের গাদায় ছুঁচের ন্যায় হারিয়ে গেছে তার ঝুমা। কাঁদতে কাঁদতে বলরাম বাইরে বেরিয়ে এসে প্রথমে মোহাম্মদ, তারপর রাখাল গোসাই, তারপর বিমল খুঁড়ো করে একে একে সবার বাড়ি গিয়ে ঝুমার নিরুদ্দেশের কথা বলতে থাকে। সকলে চিন্তিত হয়ে পড়ে এই কথা শুনে। ঝুমাকে কেউ কোথাও দেখেনি। রাত্রিবেলা একান্তই যদি সে কোথাও বেরিয়ে যায় তাহলে সেটা কারো পক্ষেই জানা সম্ভব নয়। ভাবতে থাকে বলরাম, আর ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে নিজের ভাগ্যের দিকে। এই দিনের বেলাতেও সেটা বড্ড অন্ধকার লাগে। তার প্রাণাধিক প্রিয় ঝুমা, আদরের বউ ঝুমা, কোথায় গেল সে? কে তুলে নিয়ে গেল তাকে? নাকি সে নিজেই? গ্রাম ডুমুরদিহি। বেশ ঘটা করে যতীনের বিয়ে দিল গ্রামের লোকেরা মিলে। যতীনের বাড়ির লোক বলতে কেউ নেই, তাই গায়ের সকলে হাতে হাত লাগিয়ে বিয়ের বন্দোবস্ত করল। যতীন এত বছর বাদে নিজের আইবুড়ো দশা কাটিয়ে খুব খুশি। তার মুখে হাসি যেন আর ধরে না। তার বিয়ে হয়েছে সন্ধ্যার সাথে। সন্ধ্যা মেয়েটি খুব সাধারণ, খুব মিষ্টি। পাশের গ্রামে আগুন লেগে যাওয়ার পর ওর নাকি বাপ মা সবাই মারা গেছে। তারপর ঘুরতে ঘুরতে এই গ্রামে এসে পড়েছে সে। এখন যতীন তার এই করুণ অবস্থা দেখে নিজের একটা হেল্লে করে নেওয়ার সুযোগ পেয়েছে। এমনিতে তার বুড়িয়ে যাওয়া শরীর আর গুড়িয়ে আসা ট্যাগ দেখে কারো বাপ বিয়ে দিতে চায় না, তাই এই সুযোগটা তার পক্ষে ছাড়া উচিত হবে না। ডুমুরদিহি গ্রামে হিন্দুর থেকে মুসলমানের সংখ্যাটাই বেশি। গ্রামের একেবারে মাঝ বরাবর রয়েছে কবরস্থান। সেখানে গায়ের মানুষগুলোকে কবর দেওয়া হয় বহু কাল ধরে। যতীন নতুন বিয়ে করে তার এই মিষ্টি বউটার থেকে চোখ ফেরাতেই পারে না। বউও তাকে সারাদিন খুব যত্নে রাখে। এত ভালোবাসা যে সে কোনোদিনও পায়নি। তাই বউয়ের একটাই আবেদন, বাজার থেকে শুটকি মাছ আর সকাল বিকেল বাসি খাবার নিয়ে সে কখনো মাথা ঘামায়নি। যতীন বউয়ের সঙ্গে ভালোবাসায় মেতে ওঠে প্রতি রাতেই। তারপর বউয়ের প্রেমের লালাবাই শুনে ঘুমিয়ে পড়ে। তখন তার খেয়ালও থাকে না তার ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। নাক ডেকে শান্তির ঘুম ঘুমোয় যতীন বালিশকে আঁকড়ে। বড়ই শান্তি দেয় তাকে সন্ধ্যা। স্বপ্নে তারই আনন্দে মেতে থাকে সে। গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। গল্প পাঠে রয়েছি আমি অভিক। মুখ্য ভূমিকায় বর্ণালী, দীপম, অধ্যায়, দিব্যেন্দু দাস, শুভ, দেবাঞ্জন, দিব্যেন্দু গোস্বামী এবং সৌরভ রায়। আবহ নির্মাণে কৌশিক ও প্রচ্ছদ নির্মাণে রাকিব। ধন্যবাদ।